করে দুই বোনের সংসার চালাতে লাগলো। এমনই একদিন দুপুরবেলা আয়েশার শরীরটা ভীষণ খারাপ হলো। জ্বরের ঘুরে সে বিছানায় পড়ে রইল। ঘরে এক ফোঁটা ওষুধ নেই, পরের বেলার জন্য জমানো এক দানা চালও নেই। ছোট্ট তুবা আপুর জ্বরে পোড়া মুখের দিকে তাকিয়ে আর স্থির থাকতে পারল না। আপু এত কষ্ট করে রোজ আমার জন্য মাছ ধরে, আজ আমার আপু অসুস্থ, বিছানা থেকে উঠতেই পারছে না। আজ আমাকেই নদীতে যেতে হবে। আমি মাছ ধরে এনে আপুর জন্য ওষুধ আনবো। আপু জানলে বকবে, তাই ঘুমিয়ে থাকতে থাকতেই চুপি চুপি যাই। মাছ ধরার কোনো অভিজ্ঞতা তুবার ছিল না, তবু সে বাবার ভারী পুরনো জাল কাঁধে তুলে নিয়ে চুপি চুপি নদীর ঘাটে গেল। মাথার উপর তখন গনগনে দুপুরের রোদ, আর সেই রোদে নদীর জল রূপোর মতো ঝলমল করছিল। তুবা ডিঙিতে উঠে জাল ফেলতে লাগলো। উপরওয়ালা, আমি তো জাল ফেলতে জানি না, তুমি আমার জালে কয়েকটা মাছ পাঠিয়ে দাও, আমার আপু যে খুব কষ্ট পাচ্ছে। মাছ খুঁজতে খুঁজতে তুবার ডিঙি নদীর অনেক গভীরে চলে গেল। হঠাৎ ভর দুপুরে জলের নিচে এক অদ্ভুত সোনালী আলো ঝিকমিক করে উঠল। ছোট্ট তুবার সেই কিংবদন্তির কথা মনে পড়ে গেল। ও মা, ওই তো জলের নিচে সোনার আলো! তাহলে মায়ের সেই গল্প সত্যি? নদীর তলায় সত্যি পরীর রাজ্য আছে। দাঁড়া, আমি একটু কাছ থেকে দেখি। কৌতূহলের বশে তুবার ডিঙির গা থেকে ঝুঁকে সেই আলো দেখতে গেল। ঠিক তখনই জলের নিচ থেকে এক বিশাল ঘূর্ণি উঠল, আর এক কালো ছায়ার মতো হাত জলের ভেতর থেকে বেরিয়ে এসে তুবাকে টেনে নিল। বাঁচাও আপু, আমাকে বাঁচাও! আপু, আপু, আমাকে কে যেন জলের নিচে টেনে নিচ্ছে। আপু! তুবার সেই আর্ত চিৎকার দুপুরের নিস্তব্ধতা চিরে দিল। তারপর সব আবার শান্ত হয়ে গেল। তুবার ডিঙি খালি ভেসে রইল, কিন্তু তুবা কোথাও নেই। নদীর জল যেন তাকে চিরতরে গিলে নিল। ওদিকে বিকেলের দিকে জ্বরের ঘোর কাটিয়ে আয়েশা যখন চোখ মেলল, সে অস্পষ্ট স্বরে বোনকে ডাকল। তুবা, এক গ্লাস জল দে তো বোন। কোনো উত্তর এলো না। আয়েশা ধড়মড় করে উঠে দেখল ঘরে বোন নেই, বাবার পুরনো জালটাও নেই। তার বুকটা ছ্যাঁত করে উঠল। সে পাগলের মতো ছুটে নদীর ঘাটে গেল। ঘাটে কেবল তুবার খালি ডিঙিটা দুলছে। তুবা, তুবা, কোথায় তুই বোন? ও তুবা, সারা দে! হে উপরওয়ালা, আমার বোন কি নদীতে তলিয়ে গেছে? এই খালি নৌকা কেন? আমার তুবা কোথায়? আয়েশা নদীর পাড়ে বসে বুক চাপড়ে কাঁদতে লাগলো। তার আর্তনাদে আশেপাশে জেলেরা ছুটে এলো, কিন্তু কেউ এগিয়ে এসে সাহায্য করলো না। আমি তো আগেই বলেছিলাম, ওই নদী একদিন তোদের গিলে খাবে। এত অহংকার ভালো নয়, এ নিশ্চয়ই উপরওয়ালার গজব। তাই নদী তোর বোনকে টেনে নিয়েছে। এখন বসে বসে কাঁদ। আপনারা এত নিষ্ঠুর কি করে হন খালা? আমার বোনটা জলে ডুবছে, আর আপনারা শুধু কথা শোনাচ্ছেন। কেউ একটু এই নদীতে নেমে আমার বোনকে খুঁজতে সাহায্য করুন, আমি আপনাদের পায়ে পড়ছি। কেউ এগিয়ে এলো না। সবাই মুখ ফিরিয়ে যে যার ঘরে চলে গেল। আয়েশা একা সেই নদীর পাড়ে বসে কাঁদতে লাগলো। ঠিক তখনই কোথা থেকে এক জীর্ণ পোশাক পরা বৃদ্ধা মহিলা তার পাশে এসে দাঁড়ালেন। তার চোখ দুটো ছিল অদ্ভুত মায়াবী, আর কণ্ঠস্বরে ছিল এক রহস্যময় গভীরতা। কাঁদিস না মা, তোর বোন জলে ডুবে মরেনি। তাকে এক ভয়ঙ্কর জল দানব তার নদীর তলার রাজ্যে বন্দি করে নিয়ে গেছে। জলদানব? তার মানে নদীর তলায় সত্যি কোনো রাজ্য আছে? আমার তুবা বেঁচে আছে? দাদিমা, আপনি কে? আপনি কি করে সব জানেন? আমি কে তা এখন জানার সময় নয়। তুই শুধু এটুকু জেনে রাখ, ওই নদীর তলায় এক সময় ছিল এক সুন্দর রাজ্য, যার রক্ষক ছিল এক দয়াময়ী জলপরী। কিন্তু এক অভিশপ্ত জলদানব সেই পরীকে বন্দি করে গোটা রাজ্য দখল করে নিয়েছে। সে এখন মাঝে মাঝে উপরের জগৎ থেকে নিষ্পাপ মানুষকে টেনে নিয়ে যায়। সে আমার বোনকে নিয়ে কি করবে? আপনি আমাকে সব খুলে বলুন দাদিমা। আগামী ঘোর অন্ধকার রাতে সেই জল দানব তোর বোনের প্রাণ কেড়ে নেবে।
আর সেই রক্ত দিয়ে সে চিরকালের জন্য অমর হতে। তোর হাতে আর মাত্র 3 দিন আছে মা। না, এ আমি হতে দেব না। আমি